নমস্কার। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর নিন্দুকের ডায়েরি নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি চন্দন সেনগুপ্ত এবং আমার সঙ্গে যথারীতি শ্যামল পাল রয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয়টা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ভবানীপুরে কি বিজেপি একটা বড় চমক দিতে চলেছে, সেই আলোচনাতে যাব। তো তার আগে এবারের যে নির্বাচন অর্থাৎ 2026-এর যে নির্বাচন, তার প্রেক্ষিত আমাদের একটু আলোচনা করে নেওয়া দরকার খুব অল্প সময়ের মধ্যে। তার কারণ যে সবেমাত্র আমরা লোকসভা নির্বাচন পেরিয়ে এসেছি, অর্থাৎ ১ বছর আগে ২০২৪ সালে। সুতরাং ২০২৪ সালের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের সঙ্গে আজকের প্রেক্ষিতের তফাৎ যদি বলেন, একমাত্র এসআইআর পর্ব ছাড়া খুব বড় রকমের কোনো তফাৎ হয়নি। অর্থাৎ ২০২৪-এ যা যা ইস্যু ছিল, আজকেও কিন্তু সেই একই ইস্যু আমাদের সামনে রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে এসআইআর। অর্থাৎ এসআইআর এর প্রয়োজন ছিল কিনা, এসআইআর যদি করতেই হতো তাহলে যে নির্বাচন কমিশনের যে ভূমিকা এসআইআর পর্বে আমরা দেখলাম তা কতটা প্রয়োজনীয় ছিল, ইত্যাদি ইত্যাদি। এবং মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর এর বিরোধিতা যেমন প্রথম থেকেই করা হয়েছিল, পাল্টা বিজেপির পক্ষ থেকে এসআইআর এর পক্ষে যে যুক্তি খাড়া করা হয়েছিল, এসআইআর এর একদম শেষ পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিজেপির যে যুক্তি, সেই যুক্তি বেশ খানিকটা অসারতা কিন্তু প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ আমাদের আমাদের রাজ্যের ডেমোগ্রাফি, যে জনসংখ্যার যে পরিসংখ্যান বিজেপি খাড়া করেছিল এসআইআর এর পক্ষে দাঁড়িয়ে, এসআইআর এর একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই কথাটা বোধহয় ঠিক নয়, বা সেই কথাটা সর্বতোভাবে ঠিক নয়। এবং আমরা অবশ্যই তুলনা করে দেখব যে 2024 সালে ঠিক কি কি ঘটেছিল এবং 2024-এ ঠিক কি কি ঘটেছিল, এর উপর দাঁড়িয়েই কিন্তু আমাদেরকে অনেকটা হিসেব নিকেশ করতে হবে। তার কারণ এটাই যে আমরা যখন 2024-এর নির্বাচন হচ্ছে, ঠিক তার পূর্ব মুহূর্তে আমরা অনেকগুলো ঘটনা, যে ঘটনাগুলো কার্যত নাড়িয়ে দিয়েছিল বাংলার রাজনীতির ভিত, সেই ঘটনাগুলোকে কিন্তু ভোটের যে বাক্স অর্থাৎ ইভিএম মেশিনে তার কোনো প্রভাব গিয়ে পৌঁছয়নি। এটা বিরোধীদের দুর্বলতা। পাশাপাশি বলতে গেলে এ রাজ্যে শাসক দল তারা কিন্তু সামলে নিতে পেরেছিল। এবং এই যে মধ্যবর্তী আরো 2 বছর সময় গেল, এই 2 বছরে নতুন করে কোনো রকম ইস্যুর সামনে এলো না, বরং আমাদের কাছে এটা বেশ খানিক পরিষ্কার হলো যে ইডি এবং সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা নির্বাচন আসলে যতটা সক্রিয় হয়ে ওঠে, নির্বাচনের পরে তাদের সেই সক্রিয়তাটা ধীরে ধীরে কমতে কমতে এমন একটা জায়গায় পৌঁছয় যে আমরা আসল সত্যটা কখনোই জানতে পারি না। এই যে উপলব্ধিটা সাধারণ মানুষের মধ্যে হয়েছে, আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, প্রচুর মানুষের সঙ্গে কথা বলে আমরা দেখেছি যে এই যে উপলব্ধি, অর্থাৎ এই কেন্দ্রীয় এজেন্সি তাদের সক্রিয়তা, যেটা সত্যি ঘটনার পক্ষেই হোক বা মিথ্যে ঘটনার পক্ষেই হোক, সত্য মিথ্যার বিচার আমরা এখানে করতে বসিনি, কিন্তু এই যে সক্রিয়তা ইডি সিবিআই বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির, সেই সক্রিয়তার আলটিমেট যে ফলাফল, সেই ফলাফল কিন্তু শূন্যই থেকে যাচ্ছে বছরের পর বছর। অর্থাৎ আপনারা যদি হিসেব করে দেখেন যে 2012 সালে সারদা মামলা, তার পরবর্তীতে নারদা মামলা, আজ পর্যন্ত তার কোনো রেজাল্ট আমাদের হাতে সে পৌঁছলো না। হালে কয়লা, গরু ইত্যাদি পাচার নিয়ে ইডি সিবিআই এর যে সক্রিয়তা, তারও কিন্তু আলটিমেট কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। খুব ঢাকঢোল পিটিয়ে একে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তিহার জেলে পাঠানো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একটা সময় এসে গ্রেপ্তার হওয়া নেতা, গ্রেপ্তার হওয়া মন্ত্রী তারা কিন্তু আবার জামিন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতি এতটাই স্লথ বা এতটাই ধীর যে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা হয়নি বলে আদালত মনে করছে, এবং তারা আবার সমহিমায় তাদের পুরনো রাজনীতি বা পুরনো এলাকায়, পুরনো দলে তারা জায়গা করে নিচ্ছেন। এই যে ঘটনাবলী, এই ঘটনাবলীগুলো কিন্তু কেন্দ্রীয় শাসক দল, যারা এ রাজ্যের প্রধান বিরোধী শাসক দল, তাদের পক্ষে
মোটেও সুখকর হতে পারে না বা হতে যাচ্ছে না বলেই আমরা মনে করছি। এবার নির্বাচন মানে সবচেয়ে বেশি হচ্ছে প্রচার, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বামেরা একটা প্রচার কর্মসূচি সেরে ফেলেছে, বাংলা বাঁচাও অভিযান। তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে প্রচারে নেমে পড়েছেন, আপনারা জানেন। সেটা উন্নয়নের পাঁচালী হতে পারে, সেটা ধরুন এই আপনার যে আপনার যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, নতুন করে নবীকরণ ইত্যাদি বিভিন্নভাবে তারা কিন্তু জনসংযোগ শুরু করে দিয়েছে। পাশাপাশি বিজেপিও পিছিয়ে নেই। আমরা দেখে ফেললাম যে অভূতপূর্বভাবে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এ রাজ্যে বেশ কয়েকটি সভা করেছেন এবং আগামী মাসেও তার একাধিক কর্মসূচি রয়েছে। আমরা যদি একটু পিছিয়ে গিয়ে একদম পরিসংখ্যানগতভাবে দেখি যে 2024 সালে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম রাজ্যে মোটামুটি এই তিনটি দল, আমি জানি সিপিআইএম কে অন্যান্য মিডিয়া অর্থাৎ যারা অনেক বড় মিডিয়া, আমাদের দাদা মিডিয়া, তারা গণ্য করে না। তো আমরা তাদেরকে হিসেবে রাখতে চাই এই কারণে যে দীর্ঘ 34 বছরের একটা শাসনকাল কিন্তু এই সিপিএম এর হাত ধরেই এ রাজ্যে বহমান ছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা নির্বাচনে 45,860টি প্রচার কর্মসূচি, সেখানে বড় মিটিং, এগুলো সাধারণভাবে বড় মিটিং, যে মিটিংগুলোর অনুমতি নিতে হয়েছিল, নির্বাচন কমিশন অনুমতি দিয়েছিল, সেই মিটিংগুলোর কথাই আমি বলছি। সেখানে তারা করেছিল 45,860টি, মানে দৈনিক গড়ে 611টি করে মিটিং তৃণমূল কংগ্রেস করেছিল। রাজ্যের প্রধান বিরোধী দল, গত 2024-এও তারা প্রধান বিরোধী দল ছিল। বিজেপি মোট প্রচার কর্মসূচি ছিল 21,629টি, অর্থাৎ প্রতিদিন গড়ে 288টি। অর্থাৎ যেখানে তৃণমূল করছে 611টি, সেখানে বিজেপি করছে 288টি। এবং সিপিআইএম 17,004টি কর্মসূচি পালন করেছিল, দৈনিক গড়ে 227টি করে। এটা গেল প্রচারের দিকটা। অর্থাৎ যদি বলেন ধারে ভারে প্রচার, বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটাই পিছিয়ে ছিল 2024-এ, এবং 2026-এর বিধানসভা নির্বাচনে তারা যে খুব ছাপিয়ে যেতে পারবে এই মুহূর্তের যে প্রচারের কৌশল, তাতে আমাদের মনে হচ্ছে না। যদিও বিজেপি এবার আমরা খেয়াল করলাম একটা নতুন কর্মসূচি তারা গ্রহণ করেছে, যে পুরনো যে সমস্ত বিজেপি নেতা ছিলেন, কর্মী ছিলেন, যারা প্রয়াত হয়েছেন, বিভিন্ন কারণে মারা গেছেন, শহীদ পরিবার নয়, অসুস্থ হয়ে মারা গেছেন, বয়সজনিত কারণে মারা গেছেন, তা সেই প্রত্যেকটি পরিবারের সঙ্গে কিন্তু বিজেপি তা এবার যোগাযোগ করছে। এবং গত কয়েকদিন ধরে একটা অনুষ্ঠান তারা শুরু করেছে, যে সম্মাননা প্রদান অনুষ্ঠান, অর্থাৎ যারা বিজেপি করতেন, যারা মারা গেছেন, যারা প্রয়াত হয়েছেন, তাদের পরিবারের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হচ্ছে। কতদূর প্রভাব ফেলবে আমরা জানি না, কিন্তু বিজেপি ইতিমধ্যে কিন্তু এই কর্মসূচির মাধ্যমে একটা জনসংযোগ এবং হারিয়ে যাওয়া কর্মীদের বা যারা যে সমস্ত কর্মীদের তারা হারিয়েছেন, সেই কর্মীদের পরিবারের সঙ্গে তারা সরাসরি সংযোগ করার একটা চেষ্টা করছেন। কিন্তু এই সঙ্গে সঙ্গে কথাটাও মনে রাখতে হবে, 2024-এ কিন্তু আমাদের রাজ্যে সাধারণ মানুষের ভোট দানের যে ইচ্ছে, সেটা বেশ খানিকটা কম ছিল। অনেকে বলবেন যে প্রচন্ড গরম ছিল, গরম প্রত্যেকবার ভোটে থাকে, কিন্তু একেবারে উত্তর থেকে আমার একেবারে পশ্চিমে বীরভূম, প্রত্যেকটি লোকসভা আসনেই ভোট কম পড়ল। যারা ভোটের অঙ্ক নিয়ে কাজ করেন তারা বলছেন এটা অভূতপূর্ব। যেমন ধরুন একেবারে উত্তরে কোচবিহার, যেটা বিজেপির গড় বলা হতো, আমি আসবো নিশ্চয়ই সেই আলোচনায় আসবো যে কোচবিহারে কি ফলাফল হয়েছিল। সেই কোচবিহারে কম ভোট পড়েছে হচ্ছে 2.09%। আর যে বীরভূম একেবারে তৃণমূলের গড়, অনুব্রত মণ্ডল, এখন আরো অনেক নেতা জন্মেছেন, সেই অনুব্রতর গড়ে 3.55% ভোট কম পড়ল। সবচেয়ে বেশি কম পড়ল ভোট কোথায়? জাঙ্গিপুরে। জাঙ্গিপুর লোকসভায় 5.1
1% ভোট কম পড়ল। কলকাতা শহরের মধ্যে ব্যারাকপুরে ভোট কম পড়লো আপনার 2%, দমদমে ভোট কম পড়লো 3.1%, বারাসতে ভোট কম পড়লো 1.19%, যাদবপুরে ভোট কম পড়লো 2.46%, কলকাতা দক্ষিণে 2.47% ভোট কম পড়লো। এই যে কলকাতা দক্ষিণ, এই আসনটিকে কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করা দরকার, কারণ এই আসনটির মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর ভবানীপুর আসনটি রয়েছে। এবার আমরা যদি সরাসরি চলে যাই যে আপনার 2021 ভার্সেস 2024, অর্থাৎ 2021-এ কি ফলাফল হয়েছিল বিধানসভাগুলোতে, মানে লোকসভাগুলোর মধ্যে যে বিধানসভা ছিল, এক একটা লোকসভা ন্যূনতম 7টি করে বিধানসভা নিয়ে গঠিত হয়, আপনারা সকলেই জানেন। সেখানে উল্লেখযোগ্যভাবে খারাপ ফল করেছিল কোচবিহার আসনটিতে। কোচবিহার আসনটি আপনারা জানেন নিশীথ প্রামাণিক হেরে গেছিল। 2021-এর যে নির্বাচন হয়েছিল বিধানসভা, সেই কোচবিহারে 9টি আসন ছিল, সেখানে তৃণমূল কংগ্রেসকে কার্যত ধুয়ে দিয়ে 7টি আসন জয়লাভ করেছিল বিজেপি, মাত্র 2টি আসন জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু 2024-এ এসে কিন্তু তৃণমূল একটা দুরন্ত কামব্যাক করলো এই কোচবিহারে। নিশীথ প্রামাণিক তো হারলেনি, উল্টে 5টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল, এবং 4টি বিধানসভা, যেখানে বিজেপি 7টি বিধানসভা ছিল, সেখানে বিজেপি 4টি বিধানসভা আসন হয়ে গেল। আলিপুরদুয়ার বিজেপি ধরে রাখতে পেরেছিল, জলপাইগুড়ি বিজেপি ধরে রাখতে পেরেছিল, যা ছিল তাই, এরকম ভাবে, মানে কারণ উত্তরটা নাকি বিজেপির গড়, এরকম একটা হিসেব করা হয়। সেই হিসেব করলে পরে কিন্তু এই যে নির্বাচন আসতে চলেছে, সেই নির্বাচনে আবার যদি আপনি উত্তর দিনাজপুরে দেখেন, মোট 9টি আসন ছিল, সেখানে 7টি আসন তৃণমূল কংগ্রেসের ছিল, বিজেপির 2টো ছিল। সেখানে কিন্তু 2021 আপনার 24-এর নির্বাচনে বিজেপি তৃণমূলকে খানিক পেছনে ফেললো। সেখানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে গেল, হয়ে গেল 4, বিজেপি নিজের আসন সংখ্যা বাড়িয়ে নিল, 2টি বাড়িয়ে নিল 4, মানে এগুলো বাড়িয়ে নিল, মানে 2টো আসনে তারা এগিয়ে রইল। এবং বাম ও কংগ্রেস জোট কিন্তু এখানে 1টি আসনে এগিয়ে ছিল। মালদায় কিন্তু একটা অদ্ভুত ইকুয়েশন, 12টি আসন তৃণমূল কংগ্রেস, 8টি ছিল, 4টি ছিল বিজেপি। কিন্তু 2024-এর নিরিখে যদি আপনি হিসেব করেন, তাহলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 0, বিজেপি 2টি আসন বাড়িয়ে 6, এবং বাম কংগ্রেস জোট 6। যেখানে বাম কংগ্রেস জোট 0 ছিল 2021-এ, সেখানে 2024-এর হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে 0 হয়ে গেছে, যেখানে তৃণমূল কংগ্রেস এখানে 8টি আসনে জিতেছিল মালদা জেলায়, মালদা জেলা বলবো না, মালদা আসনে, সেখানে 8টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারেই 0 হয়ে গেল। এইরকম ধরনের রেজাল্ট গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দক্ষিণ 24 পরগনা, এখানে 31টি আসন, এখানে কিন্তু রেজাল্ট ভালো করলো তৃণমূল, অর্থাৎ 31-এ 30 ছিল। একটি আসন ভাঙড় আপনারা জানেন, যেটা জোট পেয়েছিল আইএসএফ, কিন্তু 24-এর নিরিখে সেই আসনটিও বাম জোট খোয়ালো বা মহাজোট খোয়ালো ভাঙড়ে, সেখানেও তৃণমূল কংগ্রেস জিতলো। আমরা যদি কলকাতার দিকে নজর রাখি, কলকাতায় 11টি আসন, কলকাতা জেলার 11টি আসনের মধ্যে 11টি আসনই তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2021 সালে, কিন্তু 2024 সালের নিরিখে কিন্তু সেটা ভাগ হয়ে গেল 9-2, এবং এই দুটি আসনের মধ্যে কিন্তু একটি আসন পড়ছে, যেটার নাম ভবানীপুর, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আরেকটি জেলা অত্যন্ত উল্লেখযোগ্য, সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া জেলায় 9টি আসন, তার মধ্যে 3টি আসন জিতেছিল 2021 সালে তৃণমূল কংগ্রেস, 6টি আসন জিতেছিল বিজেপি।
একেবারে উল্টো ফল হলো কিন্তু 2024 নির্বাচনের নিরিখে। এখানে 6টি আসন, পুরুলিয়ায় 6টি আসন তৃণমূল কংগ্রেস দখল করলো, অর্থাৎ পুরুলিয়া জেলার যে 6টি বিধানসভা আসন, সেই বিধানসভা আসনে 6টি দখল করে নিল আপনার বিজেপি, এই তৃণমূল কংগ্রেস, এবং মাত্র 3টিতে এগুলো হচ্ছে বিজেপি। সুতরাং এই যে ওঠাপড়া, এই ওঠাপড়ার হিসেবটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসুন আমরা একটুখানি চলে যাই দু একটা আসনের দিকে। আমরা যদি খেয়াল করতে থাকি তাহলে দেখব যে কোথায় কে দাঁড়াতে পারে, এটা নিয়ে একটা বিরাট চর্চা হচ্ছে। তো আমরা যদি প্রথমেই আলোচনাটা শুরু করি এভাবে, যে তাপস রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা এবং বরানগর আসন, যে আসনে জ্যোতি বসু নিজে বিধায়ক ছিলেন বহু বছর, স্বাধীনতার পর থেকে প্রথমবার 2011 সালে এই বরানগর আসনে সুকুমার ঘোষকে পরাস্ত করে, আরএসপি সুকুমার ঘোষকে পরাস্ত করে বরানগরে দক্ষিণপন্থী বা অবাম প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন তাপস রায়। তারপরে 2021 সাল পর্যন্ত তাপস রায় এই আসনে উত্তরোত্তর তার জয়লাভের যে ধারা সেটাকে বজায় রেখেছিলেন, কিন্তু 2024 মতান্তর দলের সঙ্গে এবং তিনি বিজেপিতে যোগ দিলেন, এবং আমরা দেখলাম কলকাতা উত্তর আসনে তিনি দাঁড়ালেন এবং খুব কম ভোটের মার্জিনে হলেও তিনি হেরে গেলেন সুদীপ বাবুর কাছে। এই তাপস রায় অত্যন্ত দক্ষ মানে একজন সংগঠক। উত্তর কলকাতায় তার সংগঠন নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। এই তাপস রায়কে এবার শ্যামপুকুর আসন থেকে লড়তে দেখা গেলেও যেতে পারে। তাপস রায়কে এবার শ্যামপুকুর আসন থেকে লড়তে দেখা গেলেও যেতে পারে। আরেকটি লোক হঠাৎ করে নেড়া হয়ে গেলেন, আপনাদের সবার খেয়াল থাকবে, আইনজীবী। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ পর্যন্ত না আসন থেকে নামাতে পারছি ততক্ষণ আর চুল রাখবো না। চুল এখনো রাখছেন না, কিন্তু মধ্যবর্তী সময় তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। কৌস্তব বাগচি। খুব কঠিন লড়াইয়ের মুখে কৌস্তবকে পড়তে হতে পারে যদি তিনি ব্যারাকপুর আসনে দাঁড়ান। সম্ভাব্য প্রার্থী হিসেবে কৌস্তব বাগচির নাম ব্যারাকপুর থেকে কিন্তু আমরা উঠে আসছি বলে জানতে পারছি। এবার সজল ঘোষ। আমাদের যা খবর রয়েছে আমাদের কাছে, বা আমাদের যা অবজারভেশন রয়েছে, সজল ঘোষ যেভাবে বরানগরের মাটি কামড়ে পড়ে রয়েছেন, অর্থাৎ 2024 বরানগর কেন্দ্রে লোকসভা নির্বাচনের দিনেই উপনির্বাচন হয়, আপনারা জানেন। সায়ন্তিকা ব্যানার্জি ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। সজল ঘোষ ছিলেন বিজেপি প্রার্থী। অনেক কম ব্যবধান, অর্থাৎ মানে তাপস রায় যে ব্যবধানে বরানগরে জয়লাভ করেছিলেন তার অনেক কম ব্যবধানে সায়ন্তিকা এই সজল ঘোষকে পরাস্ত করেন। সজল ঘোষেরও সাংগঠনিক শক্তি নিয়ে কোন রকম দ্বিধা নেই। শিয়ালদা অঞ্চলে সবচেয়ে বড় যে পুজো, সেই পুজো কার্যত রাজ্য প্রশাসনকে চোখে চোখ রেখে তিনি আয়োজন করে চলেছেন দীর্ঘদিন ধরে। আপনারা গত শারদোৎসবেও দেখেছেন যে কি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে তার পুজোকে, কিন্তু তিনি পিছিয়ে যাননি। এই সজল ঘোষকে আবার বরানগরের জন্যই ভাবা হচ্ছে, এবং আমরা দেখতেও পাচ্ছি যে বরানগরের বিভিন্ন স্থানীয় ইস্যু নিয়ে, অর্থাৎ যেগুলো পৌরসভার ইস্যু, যেগুলো স্থানীয় বিধায়ক অবশ্যই নাক গলাতে পারেন, সেই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে কিন্তু সজল ঘোষ ব্যতিব্যস্ত করে তুলছে বরানগরের পৌর প্রশাসনকে, বরানগরের তৃণমূল কংগ্রেসকে। সুতরাং সজল ঘোষ এবার বরানগরের সম্ভাব্য প্রার্থী হতে পারে, নাও হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে অ্যাজাম্পশনটা ভুল প্রমাণিত হবে, কারণ সবটাই আমাদের অনুমান। এবং আমাদেরকে বারংবার বলি, আমাদেরকে কেউ খবর দিয়ে যায় না, আমাদেরকে কোনো
আমাদেরকে কেউ গোপন সূত্রে খবর দেয় না, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের একটা সমীক্ষা, এবং সেই সমীক্ষার সূত্র ধরে উঠে আসা যে রেজাল্ট, আমরা যার জন্য খুব মানে গভীরে যেতে পারবো না, খুব মানে সমস্ত অর্থাৎ 296টি আসনেরই প্রার্থীর নাম আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যেগুলো বলবো সেগুলো হয়তোবা আপনাদের সঙ্গে দেখবেন ভবিষ্যতে মিলে যেতেও পারে। এবার যে সবচেয়ে বড় নাম অর্জুন সিং, তার লড়াইটা বোধহয় একটু কঠিন হয়ে গেল, কারণ আজকেই মুকুল রায় মারা গেলেন, এবং মুকুল রায় মারা যাওয়ার পরে অভিষেক যে মাস্টার স্ট্রোকটা দিলেন, অর্থাৎ মুকুল রায় যিনি তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড ছিলেন, আজকে যে পদে তিনি রয়েছেন, সেই মুকুল রায় কিন্তু দল ছেড়ে চলে গেলেন, এবং তৃণমূল কংগ্রেসের যে ব্যাপক ভাঙন আমরা দেখতে পেয়েছিলাম 2021 নির্বাচনের আগে, সেই ভাঙনের মূল কাণ্ডারি ছিলেন কিন্তু এই মুকুল রায়। এক ঝাঁক তৃণমূল কংগ্রেস নেতা কর্মী, এমএলএ, মেয়র, কাউন্সিলর সবাইকে নিয়ে তিনি দল ছেড়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে মুকুল রায় বিজেপিতে গেলেও, বিজেপিতে যাওয়ার পরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। যদিও 21 নির্বাচনে তিনি আপনার কল্যাণী উত্তর আসন থেকে জয়লাভ করেছিলেন, কিন্তু তিনি যে বিধায়ক ছিলেন এবং তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল যে তিনি দলত্যাগ করেছেন, সুতরাং তার বিধায়ক পদ কিনে নেওয়া হোক, তা সত্ত্বেও কিন্তু তিনি যখন তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন বিধায়ক হওয়ার পরে, তাকে যথেষ্ট মর্যাদা দিয়ে তাকে অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পর্যন্ত করেছিল, কিন্তু অসুস্থতাজনিত কারণে মুকুল রায় সেই রাজনীতিতে আর ফিরে আসতে পারেননি। অর্থাৎ তিনি বিজেপিতে যাওয়ার পরে বিজেপিকে তিনি যে সার্ভিস দিতে পারতেন, অর্থাৎ যে চাণক্যের ভূমিকায় তৃণমূল কংগ্রেসে তাকে দেখা গেছিল, সেই চাণক্যের ভূমিকায় কিন্তু বিজেপিতে মুকুল রায় কখনোই আমরা তাকে সেই ভূমিকায় দেখিনি। আর আজকে তার মৃত্যুদিনে, অর্থাৎ যদি ধরেন বিজেপি একজন কি বলে বিধায়ক, এখনো তো সরকারিভাবে তিনি বিজেপি বিধায়ক, এবং তার পুত্র শুভ্রাংশু তিনিও বিজেপিতে জয়েন করেছিলেন, পরে আবার তৃণমূল কংগ্রেস ফিরে এসছেন, এখন কোনো পদে নেই, যাই হোক সেটা অন্য কথা। কিন্তু সেইখানে দাঁড়িয়ে, যেহেতু ওটা অর্জুন সিং এর গড় বলে পরিচিত ওই অঞ্চলটি, ওই বীজপুর, ভাটপাড়া, জগদ্দল, এই অঞ্চলটা অর্জুন সিং এর গড়, সুতরাং সেখানে গিয়ে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে মুকুল রায়ের শেষ কৃত্য পরিচালনা করলেন অভিষেক। এবং আমাদের খটকা লাগলো একটা জিনিসে, জানি না আমরা তো ধরুন সামনের সারিটা দেখেছি, পেছনের সারিতে ছিলেন কিনা আমরা জানি না, যে স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যামের অনুপস্থিতি সামনাসামনি, আমরা কিন্তু জানি না তারা পিছনে ছিলেন কিনা। যাই হোক, এই যে অভিষেকের ওখানে গিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে মুকুল রায় শেষকৃত্যে অংশগ্রহণ করা, সমস্ত পথটা থাকা, এটা কিন্তু অর্জুন সিং এর পক্ষে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এটা কিন্তু নির্বাচনের আগে আমাদের মনে হয়েছে যদি অর্জুন সিং এবার ভোটে দাঁড়ান, এবং আমাদের কাছে যতদূর খবর আছে অর্জুন সিং সম্ভবত আপনার ভাটপাড়া কেন্দ্র, অর্থাৎ তার ছেলে পবন সিং এখন ওখানকার এক্সিস্টিং এমএলএ, সেই ভাটপাড়া কেন্দ্রেই অর্জুন সিং এবার দাঁড়াতে চান, এবং পবন সিংকে তিনি বীজপুরে ট্রান্সফার করতে চান। অর্থাৎ এই লিস্টে আমাদের কাছে আমরা দেখেছি যে পবন সিং এর নামটা বিজেপি কিন্তু ভাবছে বীজপুরে, অর্থাৎ যেখানে সুবোধ অধিকারী এই মুহূর্তে এমএলএ রয়েছেন, এবং বলা যায় না ভবিষ্যতে সেখানে শুভ্রাংশু রায় দাঁড়ান কিনা, এটা এতদিন ভাবনায় ছিল না, আজকের থেকে ভাবতে হচ্ছে। অর্থাৎ অর্জুন সিং ভাটপাড়া আসনে লড়াই করতে পারেন। এবার যদি আমরা চলে আসি দেবশ্রী চৌধুরী, আপনারা সকলেই এই নামটার সঙ্গে পরিচিত, অত্যন্ত লড়াকু নেত্রী বিজেপির। তিনি রাজারহাট গোপালপুর, আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজারহাট গোপালপুর এই যে অঞ্চলটি, এই অঞ্চলটি কিন্তু ধীরে ধীরে ক্রমশ
তার বিস্তার ঘটছে এবং অবাঙালি ভোটারের সংখ্যা সেখানে বাড়ছে, যে ভোটাররা একেবারেই বিজেপিকে সমর্থন করে বলে আমাদের কাছে খবর রয়েছে। এবার একটা আসন দিয়ে আমি শেষ করব, তারপরে নিশ্চয়ই পরের এপিসোডে আপনাদের সঙ্গে আরো দীর্ঘ আলোচনা করব। সে আসনটা হচ্ছে ভবানীপুর। এবার ভবানীপুর আসনের ফলাফল কি হয়েছিল একটু যদি আমরা জানতে পারতাম তাহলে সুবিধে হতো। আমাকে খুঁজতে হবে, এক সেকেন্ড। ভবানীপুর আসনে এবার কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল আপনার ভবানীপুর আসনে। আমি আপনাদেরকে ডিটেল রেজাল্টটা দিচ্ছি। ভবানীপুর আসনে এবার তৃণমূল কংগ্রেস মাত্র ৮,২৯৭ ভোটে এগিয়েছিল, মাত্র। অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 46.65%, বিজেপির প্রাপ্ত ভোট 40.45%। বাম ও কংগ্রেস জোট ছিল, আপনারা জানেন, তার প্রাপ্ত ভোট ছিল 10.47%। এই বামের ভোট রামে যাওয়ার যে প্রবণতা গত কয়েকটা নির্বাচন আমরা দেখছি, সেই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই ভবানীপুর আসনটি অত্যন্ত একটা সাংঘাতিক জায়গায় যেতে পারে এবং সেখানে কিন্তু বিজেপি একটা বড়, মানে যাকে বলা হয় একটা জুয়া খেলতে চলেছেন একজন সাংসদকে সেই আসনে দাঁড় করিয়ে দিয়ে, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এটাও ভুললে চলবে না যে লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসনে যত ভোটে জিতেছিলেন বা শোভনদেব চট্টোপাধ্যায় 21 যত ভোটে জিতেছিলেন, তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি ভোটে জিতলেন উপনির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী হবেন তখন তার যে ভোটের প্রভাব সেটা কিন্তু আলাদা হবে। অর্থাৎ এই অঙ্ক হয়তো সেখানে মিলবে না, কিন্তু যারা সেফোলজি নিয়ে কাজ করেন, যারা ভোটের অঙ্ক নিয়ে কাজ করেন, তারা বলছেন যে এবার অন্তত পক্ষে এই ভবানীপুর তৃণমূল কংগ্রেসের পক্ষে মোটেও স্বস্তিদায়ক আসন নয়। কারণ ভবানীপুরের যে জনবিন্যাস, সেই জনবিন্যাস ভবানীপুরে ব্যাপক বদল হয়েছে, সেটা আমরা এসআইআরেও টের পাচ্ছি। এবং সেই জনবিন্যাসে একটা বড় অংশ অবাঙালি ভোটার তাদের নাম নথিভুক্ত করিয়েছেন। এই অবাঙালি ভোটাররা সাধারণভাবে বিজেপিকে সমর্থন করে বলে আমাদের অভিজ্ঞতা। তা যদি হয় তাহলে কিন্তু ভবানীপুরে একটা জোট টক্কর আমরা দেখতে পেতে পারি, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই আসনে লড়াই করতে রাজি থাকেন। কারণ তিনি ইতিমধ্যেই বেসুরো বেশ কিছু কথা বলেছেন, তা সত্ত্বেও তাকে দিয়ে একবার শেষ চেষ্টা করে দেখছে বিজেপি নেতৃত্ব। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে, আপনারা ভাবছেন যে কেন বলছি, শুভেন্দু অধিকারী তো নিজে বলেছিলেন ভবানীপুরে মমতাকে হারাবো। আসলে শুভেন্দু অধিকারী চাইছেন যে শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রামেই দাঁড়াবেন, দাঁড়িয়ে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বন্দোবস্ত করবার চেষ্টা করবেন। কারণ মাথায় রাখতে হবে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় গত নির্বাচন 21-এর নির্বাচনে আবেগের বশবর্তী হয়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। সেটা রাজনৈতিকভাবে ঠিক ছিল না ভুল ছিল সেটা আপনারা বিচার করবেন, জনগণ বিচার করেছেন। কিন্তু ভবানীপুরে সিপিআইএম কাকে প্রার্থী করে তার দিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ ভবানীপুর এবার একটা সাংঘাতিক আমাদের কাছে আকর্ষক আসন হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ
একচেটিয়া ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাবেন, এটা যেমন আমি হলফ করে বলতে পারছি না, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমোহিনী শক্তি সেটা যদি কাজে লেগে যায় তাহলে একচেটিয়া ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিততেই পারেন। কিন্তু বিজেপি এবং সিপিএম তাদের ভূমিকা কি হবে ভবানীপুরে, তার দিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক 7 নিউজের পর্দায়। আপনাদের জানিয়ে রাখি, যদি এই মুহূর্তে আপনার 7 নিউজ পড়তে হয় তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন www.7anews.com এবং সরাসরি চলে যান আমাদের ওয়েবসাইটে, এবং প্লে স্টোরে গিয়ে 7 নিউজ দেখবার জন্য প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন 7 নিউজ এই অ্যাপটি। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।